সিলেট বর্ডার হাইকিং। সিলেটের লুকানো সৌন্দর্য রয়েছে এই পথে। 2 দিনের দীর্ঘ পথ পায়ে হেঁটে আমরা দেখেছি সিলেট ও মেঘালয় বর্ডারের সুন্দর সুন্দর কিছু স্পট এবং সম্মুখীন হয়েছি নতুন নতুন অ্যাডভেঞ্চারের। এই হাইকিংটা ছিল আমার জন্য একটা চ্যালেঞ্জের মতো, কারণ দীর্ঘদিনের ইচ্ছা পাহাড়ের ট্রেকিংয়ে যাওয়ার। তাই এই হাইকিংটা যদি আমি সুন্দরভাবে করতে পারি তবে এই সামনে ট্রেকিংয়ে যাওয়ার সাহসটা করতে পারবো। সে থেকেই এই যাত্রা। আমাদের যাত্রা শুরু হয় ঢাকা সায়দাবাদ থেকে। শুরুতেই আমরা বাস মিস করার মতো অবস্থায় পড়ি। কপাল ভালো যে আমাদের বাসটা মিস হয় না। আমরা অলরেডি দেরি করে ফেলছি বাসের জন্য। মূলত আমাদের বাস ছিল 10টায়, পরে বলা হয়েছে 10:30টায়, কিন্তু এখন আবার বলছে যে 10টার মধ্যেই বাস নাকি চলে আসছে। তো এখন আমরা রাস্তায়, অথচ ঘড়িতে বাজে কয়টা? বাজে 10টা 27। যাই হোক, অবশেষে আমরা বাস খুঁজে পেয়ে বাসে উঠে যাই এবং বাস রওনা দেয় সিলেটের উদ্দেশ্যে। রাস্তায় অনেক জ্যাম থাকায় সিলেট পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে যায়। আমরা সিলেট নেমেই চলে যাই সকালের নাস্তা করতে পানসি রেস্টুরেন্টে। নাস্তা শেষ করে আমরা লেগুনা ঠিক করে রওনা হই উৎমাছড়ার দিকে। যাওয়ার পথে রাস্তার পাশে দেখতে পাই মালনীছড়া চা বাগান। চারপাশের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাই আমরা চড়ার বাজার, আর এখান থেকে আমাদের নামতে হবে উৎমাছড়া। কেমন এক্সাইটেড? আই এম ভেরি এক্সাইটেড, টু মাচ এক্সাইটেড। আমরা একটা বাজারের মধ্য দিয়ে বের হয়ে হাঁটা শুরু করতেই দূরের পাহাড়গুলো দেখে বুঝলাম আমরা খুব কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, ওই যে আছে আমাদের। আর কিছু পথ হাঁটার পরে আমরা নেমে গেলাম উৎমাছড়ায়। দীর্ঘ সময় উৎমাছড়ার অপূর্ব এই দৃশ্য উপভোগ করার পর রওনা হই সামনের দিকে। আমাদের গন্তব্য তুরংছড়া, কিন্তু পথিমধ্যে আমরা পেয়ে যাই মেঘালয়ের হিডেন একটি ঝর্ণা। ঝর্ণাটি মেঘালয় বর্ডারে হওয়ায় যাওয়াটা কিছুটা রিস্ক, তবে যাদের সুযোগ হয় তার আগে দেখে আসতে পারে। অসম্ভব সুন্দর এই ঝর্ণার অপরূপ দৃশ্যগুলি আমার ড্রোনে ফুটে উঠেছে ঠিক এভাবে। আমরা এই রুবাইছড়া ঝর্ণা দেখা শেষ করে আবার রওনা হই তুরংছড়ার উদ্দেশ্যে। ছড়া। ওয়াও। তুরংছড়ায় যাওয়ার পরপরই বৃষ্টি শুরু হওয়ায় আমি এখানে আর ড্রোন ফ্লাই করতে পারিনি, কিন্তু এখানে বৃষ্টিতে ছড়াটা রূপ ধারণ করে এক অসাধারণ রূপে। চারপাশে মানুষ এই মুহূর্তটা এনজয় করতে থাকে। আমরা কিছু সময় এখানে থাকার পরে ছড়া পার হয়ে রওনা দেই সামনের দিকে। প্রচণ্ড বৃষ্টি থাকায় আমরা একটা বাসায় কিছু সময়ের জন্য অপেক্ষা করি বৃষ্টি থেমে যাওয়া পর্যন্ত। অবশেষে বৃষ্টি শেষ হলো, আমরা রওনা দিলাম আবার গন্তব্যে। আমরা আজকে যাবো কোথায় সর্বশেষ? মেবি বিছানাকান্দি। এখানে গ্রামটা অনেক সুন্দর, মানে এই গ্রাম, আর এদিকটাতে বিশাল পাহাড়। আমাদের খাল পার হইতে হবে, কিন্তু পানির গভীরতা বেশি। যাক, দেখা যাক এখান থেকে যাওয়া যায় কিনা। জাস্ট সি দ্য ভিউ, মানে মন জুড়ানোর মতো দৃশ্য। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি বিছানাকান্দির উদ্দেশ্যে। আমরা বাই রোডে যেহেতু যাইতেছি, এই বিল পার হয়ে তারপর রাস্তায় উঠতে হবে।
সুইজারল্যান্ড। মন চায় এখানে একটা বাড়ি করি, বাড়ি করে এখানে অন্তত কিছু টাইম এসে রিল্যাক্স থাকার জন্য। আসলে সেই সুযোগ তো আর নাই। ভিউটা দেখেন, যে ভিউটা কত সুন্দর। আমরা দীর্ঘ সময় সুইজারল্যান্ডে অবস্থান করার পরে রেস্ট নিয়ে রওনা হচ্ছি বিছনাকান্দির উদ্দেশ্যে। তাজিম, কেমন লাগলো আজকের পুরো দিনের যে জার্নি? এক কথায় হাইকিং, জার্নি তো না, হাইকিং বলতে হইবে। তো অনেক ভালোই লাগতেছে। লাইফে ফার্স্ট টাইম হাইকিং করতেছি। এখন আজকে হাইকিংটা যদিও ছোট ছিল, মাত্র 12-13 কিলো। কালকে এর ডাবল, অর্থাৎ 26 থেকে 27 কিলো হাইকিং করতে হবে, সকাল থেকে শুরু করে একদম টানা সন্ধ্যা পর্যন্ত। তো তোমার সেক্ষেত্রে প্রিপারেশন কেমন আছে? রাত্রে যদি একটু ভালো করে রেস্ট নিতে পারি তাহলে আশা করি কালকে তেমন আর সমস্যা হবে না। বাকিটা পথের মধ্যেই জানা যাবে। আচ্ছা, আসলে সিলেটের এই যে সাইটে আজকে আমরা আছি, তো এই সাইটের সৌন্দর্য দেখে আসলে মন চাচ্ছে না যে ফিরে যাই। অবশেষে আমরা বিছনাকান্দিতে এসে পৌঁছালাম। জায়গাটা অনেক সুন্দর। সামনে লিডার পাড়া ঝর্ণা আছে, যেটা ভারত বর্ডারে। ঝর্ণাটাও সুন্দর লাগে। এখানে ড্রোন উড়াতে পারলে সব থেকে ভালো হতো। চেষ্টা করব উড়ানো যায় কিনা। আর এখানের ভিউটা আসলে জোস। আবার মারলোর করে ভাবিস আমরা বিছনাকান্দির যেই এরিয়াল ভিউটা, এটা ড্রোন দিয়ে নেওয়ার সফল হয়েছি। মূলত ইন্ডিয়ার বর্ডার যেই ইটা কি বলে, যে ঝর্ণাটা, সেটাও নিতে পারছি কিছুটা অল্প সময়ের মধ্যে। ভয়ে ভয়ে ছিলাম যে আসলে কেউ কিছু বলে কিনা, বা বর্ডার সাইডে যেহেতু, তো সেইটা আবার কোনো সমস্যা হয় কিনা। তো যাই হোক, নেওয়া গেছে। তো আমাদের আজকের ট্যুর মূলত এখানেই শেষ। বিছনাকান্দিতে আমরা স্টে করব। আর আগামীকালকে সকাল থেকে আবার আমাদের কোথা থেকে, বিছনাকান্দি থেকে কোথায়? জাফলং। বিছনাকান্দি থেকে জাফলং হাইকিং হবে 26-27 কিলো। এরপর আমরা বিছনাকান্দি মূল স্পটে গিয়ে খাওয়া দাওয়া ও গোসল সেরে ফেলি। আর রাতে থাকার জন্য আমাদের হোস্ট সেখানকার একটা বাসা ঠিক করে থাকার ব্যবস্থা করেন। এটা হচ্ছে আমাদের থাকার জায়গা। রাত্রে এখানে ছিলাম, এখন আমরা বের হয়ে যাচ্ছি। ও ভাই, সেই না মেঘগুলো। আরে ভাই, এটা আরো জোরছে, বুঝতে পারছিলাম। এটা নাকি আরো নিচে আসছিল মেঘগুলো। হ্যাঁ, একেবারে সকালে তার নিচে। আমি মিস করতেছি সকালে না আসতে পারে। পাহাড়ের উপরে মেঘ দেখা যাচ্ছে। আমি এখন ড্রোন উড়ানোর চেষ্টা করব, দেখা যাক কি হয়।
বিছানাকান্দির ফুটেজটাও নেওয়া হয়েছে। সুন্দর আসছে, মেঘের উপর পর্যন্ত উঠানো গেছে। এখন আমরা ওপার পার হয়ে ওপর থেকে হাইকিং শুরু হইবে। তো এখানে যে নৌকাগুলো আছে এগুলো থেকে আমরা উপর পার হব। ও আমরা এপারে চলে আসছি। আমরা এখান থেকে হেঁটে ওপারে উঠা, তারপর সেখান থেকে হাইকিং শুরু। শুক্রিয়া। ওই পার থেকে এবার আসতে যে পরিমাণে কষ্ট, আল্লাহ, আলহামদুলিল্লাহ। তাজিম, আরো ভালো হইতো যদি পাহাড়ে উঠতে পারতাম, ঠিক না? খবর হয়ে যাবো। আরে কি খবর হইবে, খাড়া দেখছেন মিয়া? পাহাড়ে কি খারাপ উড়ে গেও? আমাদের সামনে রুখতে রুখতে আমাদের দিকে চলে আসছে বিজিবি, আমাদের এখন ধাওয়া করবে। ওই বিজিবির বোট না? চলে আসছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাদের বোট। মুসাফিরের লাইভে আপনাদের স্বাগত। তারপর বলেন। তো কেমন লাগতেছে? কালকে তো দীর্ঘ সময় হাইকিং ছিল, আজকে আবার হাইকিং শুরু হইবে। আবার আজকে শুরু হলো প্রায় 20 কিলোমিটার। আপনার জার্নি কতটুকু হবে। কনফিডেন্স হইতেছে যে কালকের এত দীর্ঘ হাঁটাহাঁটির পরে আজকে আবার যেই 22 কিলোমিটার প্রায়, তো এটা পারবেন কিনা, কতদূর কনফিডেন্স? চেষ্টা করব, আমরা সাকসেস করব। আর না পারলে ঠ্যাং কান্দে নিয়ে না পারলে আমার বন্ধু আছে, কান্দে তুলে শুয়ে থাকবো। আমরা এখন সোনাটিল্লা নামে একটা জায়গায় আসছি। ওইখানে দেখছি সোনাটিল্লা জামে মসজিদ, তো এটা সোনাটিল্লাই হবে। জাস্ট ভিউটা দেখেন, পাহাড়ের উপরে মেঘ, এদিকে ওই পাহাড়ের উপরে মেঘ, বিশাল মাঠ, এখানে সারাদিন শুয়ে থাকা যাবে। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তা আসলে না ঘুরলে এটা দেখা যায় না। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আনছে অবশেষে আমারে। দেখা হবে। আমরা দীর্ঘ সময় জিরিতে বসার পরে আবার রওনা দেব জাফলংয়ের উদ্দেশ্যে। এখানে গ্রামের পরিবেশের পাশাপাশি বর্ডারের মানুষের লাইফ, আশেপাশে পাহাড়ি লাইফ, হ্যাঁ, সবকিছু একসাথে এক্সপ্লোর করা যায়। রাইট। আমরা লক্ষণসরা একটা লোকালয়ে রেস্ট নিতেছি, পিছনের টিমের জন্য ওয়েট করতেছি, তারা আসুক। টিম পুরো আগুন, ধামধুম আমার থেকে জায়গা। আমি পিছনে দেখি আমার টিমরা সব আগে। কই ভাই আপনারা কই? সবাই আগে ভাই আমি গেছি। আপনি তো আর্জেন্টিনা, আপনি তো আর্জেন্টিনা, বুঝেন নাই? আপনার লাগা আবার একটু ঠিক চাইছেন কি রে, ও। কোন দিয়ে গেছে? তো এই হচ্ছে কাহিনী। আমি পিছনে, অনেক টিম আরো আগুন, আরে মানে তারা মানে ধোয়ার সাথে সাথে দৌড়ে। হ্যাঁ, ধোয়ার সাথে ধোয়া উড়ে আর দৌড়ায়। তো এই ধীরেই ধরে সামনে আগালে আর কি লক্ষণসরা। আচ্ছা, আমরা লক্ষণসরা দেখা শেষ করে রওনা দেব এর পরবর্তী স্পটের উদ্দেশ্যে, পান্থুমাই। তো যাই হোক, আমাদের এখানে দীর্ঘ সময় রেস্ট প্লাস হালকা নাস্তা সেরে আবার আমরা সামনের দিকে রওনা হচ্ছি। আমরা বহু পথ হেঁটে আসার পরে পিয়াং নদীর পাড়ে এসে পড়ছি। নদী পার হয়ে ওপার যাব, তারপর ওপার থেকে আবার নদী ধরে হাঁটতে থাকব এবং কত দূর যাওয়ার পরেই পান্থুমাই আমরা পৌঁছাবো। আমি এপারে আসার পরে আসলে ভিউটা আরও সুন্দর হয়ে গেছে। এই সাইডে মেঘালয়ের পাহাড়
মাঝখানে পালংখিয়াং নদী, আর আমরা নদীর পাড় ধরে আর কি হেঁটে যাচ্ছি। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, ক্যামেরায় কতদূর ক্যাপচার হচ্ছে আমি শিওর বলতে পারতেছি না, তবে চোখে দেখে আর কি আছে না যে মন ভরে যায় একটা কথা, সেরকম অসাধারণ দৃশ্য। সুবহানাল্লাহ, মানে আল্লাহর যেই কত সুন্দর সৃষ্টি তা এই পাহাড় বা এরকম জায়গা না আসলে ওইটা বোঝা যায় না। আমার সব সময় একটা ইচ্ছা ছিল, যখন থেকে আর কি পড়ালেখা শুরু করছি, আল্লাহর সৃষ্টির ব্যাপারে জানতে পারছি, তখন থেকে এই যে তার সৃষ্টির যেই রূপ, তো সেই রূপ দেখার খুব আগ্রহ ছিল। সেটাই এখন কিছুটা পূরণ হইতেছে, যদি আল্লাহ চায় তো আরও পূরণ হইবে। সবাই আসবেন এদিকে, ঘুরে দেখবেন প্রাকৃতিক সৌন্দর্য। আমরা দীর্ঘ সময় হাঁটার পরে অবশেষে পান্থমাইয়ের কাছাকাছি। সম্ভবত এখান থেকে নামলেই সামনে ঝর্ণা, আর জানি না কীরকম কী ঝর্ণা। ওয়াও, বিশাল ঝর্ণা। তো এখানে তো যাওয়া যাবে না মনে হয়, যাওয়া যায়? সেট এই হচ্ছে ঝর্ণা। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, এই ক্যামেরা অতটা স্পষ্ট দেখা যাইতেছে না। আর এদিকে হচ্ছে ভারতের বর্ডার। অবশেষে আমরা দীর্ঘ সময় এখানে রেস্ট নিলাম, তারপরে আবার রওনা দিতেছি জাফলংয়ের উদ্দেশ্যে। এই ভাই তো আরো সুন্দর জায়গায় ঘুমাইছে। এই হ্যালো, যাওয়ার সময় হয়ে গেছে, চলেন। এখানে এরা পান গাছের সিস্টেমটা হচ্ছে গাছে, মানে সাধারণ গাছে পান গাছগুলো উঠাই দেয়, তারপর পান হয়। আমাদের সব অঞ্চলে তো দেখা গেছে পানের বোর্ড থাকে আলাদা, তো এরা পান ডাইরেক্ট গাছে উঠাই দেয়। এদের সিস্টেমটা ভিন্ন পান গাছের। এইখানে কিছু দেখা যেতেছে। ধর, আমরা বালু ট্র্যাকে উঠে যাইতেছি। আমরা ওই যাই অজানা গন্তব্য। তো দীর্ঘপথ ওই গাড়িওয়ালা আমাদেরকে পার করে দিল, ধন্যবাদ। আচ্ছা, এইখানে ওপর পার হইতে হবে না? পানি তো কম। পানি প্রচুর ঠান্ডা। হ্যাঁ, পরাণ জোরানোর মতো ভিউ। না না, এনতে যাওয়া যাবে, আসেন। হ্যাঁ, এই সাবধানে, স্রোত আছে। এখনকার মতো এই ভিউ শেষ। আমরা তো এই সাইড আর পাইতেছি না। এই সাইডটা আমাদের একটু এখন থেকে স্কিপ হয়ে যাবে। আচ্ছা, আবার ঘুরে ওই দিক থেকে আমরা বেরোবো, তখন অন্য সাইড দেখতে পাবো না। এইটারই ওই ঘুরে যাবে তো ওই দিকে, ওই সাইডটা দেখতে পাবো। আমরা এই দিক দিয়ে ঢুকবো। হ্যাঁ, ওই পাশটা পাবো। আচ্ছা, আচ্ছা, এখনকার মুহূর্তের জন্য একটু বিরতি।
আমাদের আর মায়াবী ঝর্ণায় দেখা হলো না। মায়াবী ঝর্ণায় মায়া নাই, অর্থাৎ পানি নেই। এই কারণে ওখানে যাওয়ারও কোনো প্রশ্নই ওঠে না। এখন এটা হচ্ছে 0 পয়েন্ট। অবশেষে আমাদের ট্যুরের শেষ স্পট জাফলং 0 পয়েন্ট চলে আসছি। এখান থেকে আমাদের ভ্রমণ শেষ। অনেক জায়গায় আসলে ঘোরা হয়েছে। সত্যি বলতে আমি এনজয় করছি, অন্য কেউ করুক আর না করুক সবাই করছে এনজয়। বেশ কিছু জায়গা দেখেছি যেগুলো আগে ভিডিওতেও দেখে নেই, বাস্তবে সেগুলো দেখার সুযোগ হয়েছে। তারপরে কষ্ট হইলো, আমার সাথে যেহেতু ভারী ব্যাগ ছিল কিছুটা কষ্ট হইলো। যথেষ্ট ভালো লাগছে যে আসলে যেই দৃশ্যগুলো দেখছি সেগুলো আসলে ওই কষ্টটাকে আসলে বলা যায় মুছে দিছে। এই তো এই ভ্রমণের যেই শখ এটা কন্টিনিউ হইতেই থাকবে ইনশাল্লাহ।